সুধী দর্শক মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপে। আমাদের আজকের বিষয় সমসাময়িক বিশ্ব রাজনীতি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, নিরাপত্তা বিশ্লেষক। আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপব। আমরা আমাদের আলোচনা আজকে শুরু করব অধ্যাপক কলিমুল্লাহ আপনাকে দিয়ে। আমরা সকলেই জানি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উনি আজকে বাংলাদেশে এসছেন এবং বিভিন্ন অংশীজনের সাথে ওনার গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এবং অবশেষে মিটিংয়ের শেষে উনি যে বিষয়টি উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। তো এই বিষয়ে আমরা দেখেছি যে জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্কের উপরও উনি অনেক গুরুত্ব দিয়েছেন, যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে সিভিল সোসাইটি থেকে শুরু করে অনেকের পক্ষ থেকে বলা হচ্ছিল। আপনার এই ক্ষেত্রে পর্যালোচনাটা কি? ধন্যবাদ। আপনার ভারতীয় বিমান বাহিনীর একটি জেট বিমানে করে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সম্মানীয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়ক সচিব মহোদয় মিস্টার মিস্ত্রি তিনি এসে উপনীত হয়েছেন এবং সংক্ষিপ্ত সফর একদিনই তার এটা শেষ হওয়ার, সকালবেলা এসে জাম্প স্টার্ট মিটিং এ ঢুকে পড়েছেন এবং বিকেল সন্ধ্যায় আবার তিনি স্বদেশে ফিরে যাচ্ছেন বা ফিরে গেছেন। এখানে যেভাবে আইটিনারিটা ঠিক করা ছিল যে আমাদের তার যে কাউন্টার পার্ট সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয় এবং মাননীয় মন্ত্রী মর্যাদায় নিয়োজিত পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বৈঠক, এবং যদি ফুরসত হয় তাহলে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গেও মোলাকাত হতে পারে। কিন্তু পরবর্তীতে ওই স্পেস না থাকায় দুজনের সঙ্গেই মূলত বৈঠক বা এই দুই লেভেলই সীমাবদ্ধ ছিল। এবং এখানে আপনার জনকেন্দ্রিক যে ডিপ্লোম্যাসি, সেটা দীর্ঘদিনের আমাদের সিভিল সোসাইটির পক্ষ থেকে দাবিটি উত্থাপন করা হয়েছে। দ্য ফোরফ্রন্ট পিপল টু পিপল কন্ট্যাক্ট, সেটাই কিন্তু আখেরে সাস্টেইনেবল। ব্যক্তি বা সরকার প্রধানের সঙ্গে সরকার প্রধান কিংবা সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক তা দৃঢ় মূল হয় না অনেক ক্ষেত্রে। আর গত হাসিনা সরকারের সময় শেখ হাসিনার সঙ্গে ব্যক্তি মোদির যে সম্পর্ক বা নির্দিষ্ট কতগুলো ব্যক্তির সঙ্গে, যেমন আদানি এবং তার ব্যবসায়িক স্বার্থ, সব মিলিয়ে এটা হয়েছে কাউন্টার প্রোডাক্টিভ। তো ফলে পরিবর্তিত পরিস্থিতিতে, বিশেষ করে বিপ্লবোত্তর এই কালে জনগণের সঙ্গে সম্পৃক্ত এ ধরনের ইন্টারাকশন অনেক বেশি রেলেভেন্ট এবং এটা সময়ের দাবি। ধন্যবাদ। প্রফেসর কলিমুল্লাহ, আমরা সারা পৃথিবী জুড়ে রাজনীতির যেই ক্রমধারা দেখছি, সেখানে আমরা আমেরিকার ইলেকশনের ক্ষেত্রেও দেখলাম যে ইলন মাস্ক, যে এই কর্পোরেট ওয়ার্ল্ডের যারা রয়েছেন, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কী ধরনের একটা বড় প্রভাব ছিল আমেরিকার সেই ইলেকশনে এবং বলা যায় যে সামনের রাজনীতিতেও। ভারতের ক্ষেত্রে আমরা আদানি গ্রুপকেও দেখছি যে সেইভাবে নরেন্দ্র মোদী বা সংশ্লিষ্ট যারা কর্পোরেট ওয়ার্ল্ডের রয়েছেন তাদেরকে কিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদের মাধ্যমেই বিভিন্ন ব্যবসায়িক সুযোগ সুবিধায় আশপাশের অনেক দেশকে নিয়ন্ত্রণ বা একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা। এই যে ফেনোমেনাটা নতুন ধরনের, আপনার অবজারভেশনটা কি সেই জায়গায়? দেখুন, মোদিজি যখন গুজরাট কেন্দ্রিক ছিলেন তখনই তিনি কিন্তু লুক ইস্ট পলিসি পার্সু করেছেন। জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা ইত্যাকার বিষয় নিয়ে তার যথেষ্ট জোর ছিল। পরবর্তীতে যখন হেলম অফ অ্যাফেয়ার্সে আসলেন, পুরো দেশের দায়িত্ব নিলেন, তখন ন্যাচারালি
তার ওই পলিসি পারসুয়েন্সটা থেকেই গিয়েছিল। আর চীনের সঙ্গে সীমান্ত বিরোধ যতই থাকুক না কেন, ভলিউম অফ এক্সচেঞ্জ এন্ড বিজনেস সেটাকে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তার একটা ভিন্ন কেমিস্ট্রি তৈরি হয়ে গিয়েছিল এবং তার ধারাবাহিকতায় জানুয়ারির 20 তারিখে যখন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে রাষ্ট্রপতির চেয়ারে বসবেন এবং তার যে টিমটি তিনি ইতিমধ্যে জানান দিয়েছেন গঠনের, সেখানে ভারতীয় বংশোদ্ভূত কিংবা সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের ভালো রকমের ভিজিবল অবস্থান আছে। তো ফলে এই যে আপনার পার্সোনাল কেমিস্ট্রি সেটা কিন্তু ম্যাটার করছে এবং ভবিষ্যতেও করবে। আর এখানে ইন্ডিয়ান লবি যথেষ্ট গুরুত্বপূর্ণ মার্কিন রাজনীতিতে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড। আর এর পাশাপাশি জুইশ লবি যেটি ট্রেডিশনালি সেটি তো তুঙ্গেই আছে এবং ইসরায়েলের সঙ্গে ভারতের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেটাও কিন্তু আমাদের কগনিজেন্সে নিতে হবে। এবং এই সম্পর্ক দিন দিন বাড়ছে। আপনার সর্বশেষ যে গাজা ক্রাইসিস ইসরায়েলকে ফেস করতে হলো, সেখানেও কিন্তু প্রায় 1000 খানেকের বেশি মানাসা জু ফ্রম ইন্ডিয়া, from Mizoram per se and Manipur, they participated in the combat. তো ফলে এই স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং এবং তার যে সম্পর্ক এবং তার যে গাঢ়তা সেটা আরো সর্বব্যাপী হয়েছে। ধন্যবাদ। এবার আমি আসব ব্রিগেডিয়ার ফুয়াদ আপনার কাছে। এই যে স্ট্র্যাটেজিগত জায়গা বা আমরা ভারতের সাথে আমাদের প্রায় 16 বছর, বিগত 16 বছর যে সম্পর্কটা ছিল, সেখান থেকে আমরা দেখলাম যে 5ই অগাস্ট পরবর্তী যেই সিচুয়েশন, সেখানে কিছুটা আইবল টু আইবল একটা কন্ট্যাক্ট, বাংলাদেশ তার কথাগুলো শক্তভাবে বলতে পারছে। আমরা আয়তনে ক্ষুদ্র, অনেক কিছু দিক থেকে ক্ষুদ্র, তারপরেও ডিপ্লোমেসি সেই জায়গাটা আমরা দেখেছি বেশ ম্যাচিউরড স্টেপস। এবং ভারতের এই যে আপনার সীমান্ত কেন্দ্রিক বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে ওনারা উদ্যোগ নিয়েছেন এবং সেই জায়গাগুলোতে আমাদের সরকারেরও বিভিন্ন পদক্ষেপ ছিল। এবং আজকে দেখলাম যে আমাদের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে উনি এসছেন, যদিও অনেকেই বলছেন যে এটা নিয়মিত সফরের অংশ। তা আপনার মনে হয় নিরাপত্তার দিক থেকে ভারতের সাথে এই সম্পর্কটা বর্তমানে যেটা অবস্থা করছে কতটা সমস্যা সংকুল জায়গায় আমরা রয়েছে? ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। বর্তমানে ভারতের সাথে আমাদের দীর্ঘ দিনের যে একটা সম্পর্ক ছিল, সেটা এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যেটা দু দেশেরই এখন রিভিউ করার একটা সময় এসেছে। 5ই আগস্টের সেই গণবিপ্লবের পর আমাদের সময় এসেছে, আমাদের সব জনগণ যেহেতু মোটামুটি একতাবদ্ধ, সবার ল্যাঙ্গুয়েজ মোটামুটি একই সূত্রে গাঁথা, দিস ইজ দি টাইম যখন আমরা এখন আমাদের কথাগুলো ভারতকে আমরা জানাতে পারি পরিষ্কারভাবে যে কোন কোন পয়েন্টে আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত আমরা নিব এবং কোন কোন ক্ষেত্রে আমাদের ভারতের কাছ থেকে সাহায্য নিতে হবে। এই জায়গাগুলো আমাদেরকে এই মুহূর্তে ক্লিয়ার করে নিতে হবে। যদি আমরা এই সময়টাকে ইউটিলাইজ করে এই সম্পর্ক এবং এই ক্ষেত্রগুলোকে আমরা দুই দেশের মধ্যেই সুন্দরভাবে বোঝাবুঝি করে নিতে পারি, তাহলেই আমার মনে হয় তাদের সাথে আমাদের ভবিষ্যতের যে সম্পর্কটা নির্ধারিত হবে সেটা এগিয়ে যাবে। এবং আমাদের যদি দুই পক্ষই আমরা দুজনকে রেসপেক্ট করি, তাহলে আমাদের এই সম্পর্কটা ভবিষ্যতে ভালোর দিকেই যাবে এবং সেটা ইনফ্যাক্ট আমাদের দু দেশের জন্যই দরকার। তো সেদিক থেকে মনে হয় আমাদের এই সময়টাকে আমাদের খুব বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমাদের উভয়ের মধ্যে আলোচনাকে এগিয়ে নিতে হবে এবং চোখে চোখ রেখে কথা বলার যে সময়টি আমরা ধারণ করছি বর্তমানে জনগণের একতাবদ্ধতার মাধ্যমে, সেটাকে আমাদেরকে সামনে এগিয়ে নিতে হবে। এটাই আসলে আমাদের এখনই করার সময়। তো ফোর্স ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা কিছু আলোচনা শুনি যে কোনো দেশ যদি সত্যিকার অর্থে, আমরা কখনোই বিশ্বাস করি না ভারত খুব দীর্ঘ তাদের রাজনৈতিক ইতিহাস তো রয়েছে, এছাড়া খুব ক্যারিয়ার অনেক ব্যুরোক্রেট ডিপ্লোম্যাটস তাদের রয়েছে।
তারপরেও আলোচনার ক্ষেত্রে অনেকেই বলেন যে যদি ভারতের এই ধরনের কোনো পদক্ষেপ নেয়ও, তাহলে আমরা শুনি যে 3 গুণ সৈন্য সংখ্যা সমাবেশের একটা বিষয় রয়েছে। আবার ভারতের অন্যান্য যে বর্ডারগুলো চীনের সাথে বা পাকিস্তানের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের সেখানেও একটা বৃহৎ সৈন্য সমাবেশের প্রয়োজন হয়। তো সেই জায়গায় আমরা কি আদতে খুব বড় ধরনের নিরাপত্তা কোনো ঝুঁকিতে রয়েছি? ধন্যবাদ। আসলে যুদ্ধ বা কোনো কনফ্লিক্ট চিন্তা করার সময় দু দেশের সামরিক বাহিনীর সংখ্যানুপাতিক দৃষ্টিকোণ থেকে আসলে জিনিসগুলো দেখলে ওইভাবে বলা যাবে না সেটা কে শ্রেষ্ঠ, কে কার চেয়ে কম শ্রেষ্ঠ। বেসিক্যালি তখন বিভিন্ন আপনি যেটা উল্লেখ করলেন যে চীন সীমান্ত, পাকিস্তান সীমান্ত, সবগুলো সীমান্তকে সুরক্ষা করে বাংলাদেশের ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট এগুলো আমাদেরকে ভারতকে কনসিডার করতে হবে এবং আমাদেরকেও সেভাবে কনসিডার করতে হবে। তো বাস্তবতার ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা ভারতের মতো এত শক্তিশালী হয়তো আর্মামেন্ট, তারপরে সামরিক যান, বিমান বাহিনী, নৌবাহিনী, এগুলোতে হয়তো আমরা ওদের মতো না। বাট আমাদের মানুষের যেই জীবনী শক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক যেই ক্ষেত্রগুলো আছে সেখানে যে আমাদের যে উত্থান, আমাদের যে প্রাইভেট এন্টারপ্রেনারশিপের ব্যাপারগুলোতে আমরা যেভাবে এগিয়ে গিয়েছি, সেখানে আমরা ভারতকে অলরেডি অনেক ক্ষেত্রে আমরা ক্রস করে গিয়েছি। সেই জনশক্তি এবং মানুষের মধ্যে একতাবদ্ধতা, তারপরে সেগুলো বিচার করলে আমরা এখন ভারত যে ধরনের অ্যাটিটিউড আমাদেরকে সীমান্তে করুক অথবা অন্যভাবেই করুক না কেন, সিকিউরিটি রিলেটেড কিছু, আমরা কিন্তু এখন তাদেরকে চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থানে আছি। আমাদের সেনাবাহিনী, তারপরে বিমান বাহিনী, নৌবাহিনী সবারই সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং সবাই অনেক প্রফেশনাল। আমরা সব বিষয়কে সামরিকভাবে বিশ্লেষণ না করে আমাদের যেই ক্ষেত্রগুলো আছে সেই সব ক্ষেত্রে যদি আমরা নিজের স্ব ক্ষেত্রে আমাদের বাইলেটারাল টকস, কূটনীতির জায়গাগুলোতে যদি আমরা অনেক স্ট্রং হতে পারি, সেভাবে আমরা ভারতকে খুব সুন্দরভাবে আমরা মোকাবেলা করতে পারি। তার জন্য আমাদেরকে চীন রয়েছে, পাকিস্তান রয়েছে, এই ধরনের আরও বড় বড় শক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করে ইনডাইরেক্টভাবেও আমরা কিন্তু অনেক কিছু কন্ট্রোলে নিতে পারি। তো আমরা মনে হয় আমরা বর্তমানে এইরকম একটা জায়গাতে এসেছি এবং এই কারণেই আমরা ভারতের সাথে অনেক কিছু নিয়ে আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে পারবো। ধন্যবাদ। প্রফেসর জাহিদ, আমরা জানি যে বাংলাদেশ সাউথ এশিয়াতে আমাদের যে অবস্থান, এবং যদিও বলা হচ্ছে যে আমাদের ক্রমবর্ধমান একটা অর্থনীতি, সারা পৃথিবী করোনা থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন ওয়ার অনেক জায়গায় অনেক অর্থনৈতিকভাবে পর্যদস্ত হয়েছে, কিন্তু আমাদের রেমিটেন্স বলেন বা গার্মেন্টস শিল্প বলেন, বিভিন্ন কেন্দ্রিক আমরা সেই জায়গাটা ওইভাবে মোকাবেলা করতে হয়নি। এবং আমাদের এই যে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে আমরা যাত্রা শুরু করেছি, এখন আমাদের শিল্প প্রধানের ওই দিকেও যে যাত্রা খুব বেশি যাচ্ছে তাও না। এখানে চায়না অনেক বড় একটা অর্থনীতি, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, ভারতের সাথে একটা বিরাট ট্রেড গ্যাপ। এই যে সামগ্রিক জায়গাটা অর্থনৈতিক পরিকল্পনার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই সমসাময়িক বিষয় নিয়ে আজকের আলোচনা পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত সহ আলোচকবৃন্দ যারা আছেন এবং যারা অধীর আগ্রহ নিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখছেন দর্শকবৃন্দকে। আপনার যে প্রশ্ন যে ভারতের সাথে যে আমাদের সম্পর্ক, এটা শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক না, এখানে সাংস্কৃতিক সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক, এখানে রাজনৈতিক সম্পর্ক, নানা কিছু নিয়ে কিন্তু আমরা আষ্টে পৃষ্ঠে ভারতের সাথে একত্রিতভাবে জড়িত আছি। এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই বিগত প্রায় 60-70 বছর আগেই এই দেশসমূহ ভারত, পাকিস্তান, বাংলাদেশ একটি দেশই ছিল। যদিও আমরা ব্রিটিশ কলোনিতে ছিলাম, কিন্তু তার পূর্বেও যেটা আমাদের হিস্টোরিক্যাল যে জিওগ্রাফিক্যাল লোকেশন, এটা আমরা ভারতের সমাজ সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন কিছু না। এখন বর্তমানে যে ধারাবাহিকতা, এখানে এমন একটা পর্যায়ে উপস্থিত হয়েছি আমরা যে 1947 সাল, এটাকে অস্বীকার করার উপায় নেই।
1971 সাল, এটাকে অস্বীকার করার উপায় নেই। সাথে সাথে আমি এটাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো যে 2024 সালের 5ই আগস্ট এটাকেও অস্বীকার করার উপায় নেই। আপনি যে ইস্যুটা নিয়ে শুরু করেছেন যে ভারতের পররাষ্ট্র সচিব মহোদয় আজকে বাংলাদেশ সফর করে গেলেন, আমি জাস্ট 10 বছর আগে, প্রায় 10 বছর আগে 2013 সালে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব মিসেস সুষমা স্বরাজ তিনি কিন্তু বাংলাদেশে আগমন করেছিলেন, এবং তিনি যখন বাংলাদেশে আগমন করেন এটা ছিল একেবারে একটা রাজনৈতিক নগ্ন হস্তক্ষেপ। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা শুধু না, এই জাতীয় ইতিহাসে যত ধরনের অধপতন হয়েছে, এখানে প্রাতিষ্ঠানিক দলীয়করণ হয়েছে, আপনার প্রতিষ্ঠানসমূহ ধ্বংস হয়েছে, এ সমস্ত কিছু কিন্তু আসলে এই বিগত সরকারের যে একটা দীর্ঘ লিগ্যাসি ব্যাকড বাই ইন্ডিয়া, এবং সেটা শুরু হয়েছিল কিন্তু 2008 সালের যে নির্বাচনটা ছিল সেটা নিয়ে কিন্তু খুব বেশি কথাবার্তা হয় না, কিন্তু 14 সালের নির্বাচনে যখন এই সুষমা স্বরাজ আসলেন এবং তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ তাকে যখন জোর করে সিএমএসে ভর্তিকালীন অবস্থায় তার কাছ থেকে যে ধরনের আচরণ করে তাকে নির্বাচনে পার্টিসিপেট করানোর জন্য চাপ দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু আওয়ামী লিগ্যাসি অথবা এই যে শেখ হাসিনা রিজিমের যে দুঃশাসন সেটা কিন্তু আসলে বেগবান হয়েছিল। কিন্তু সুষমা স্বরাজের সেই বাংলাদেশে আগমন, সেখান থেকে আজকে যদি আপনি এই বিক্রম মিস্ত্রির যে আগমনটা দেখেন, একেবারে আকাশ পাতাল কিন্তু পার্থক্য আমরা দেখতে পাই। তিনি যেভাবে বীর দর্পে এখানে এসেছিলেন, আজকে কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের সম্মানিত কলিমুল্লাহ স্যার যেটা বললেন যে বিমান বাহিনীর একটি এরোপ্লেনে তিনি এখানে আগমন করেন এবং অল্প বিস্তর কিছু সময়ে তিনি বেশ কিছু মিটিং করে এখানে চলে গিয়েছেন। স্যার যেটা এটাও বললেন যে তার প্ল্যানের মধ্যে এটাও ছিল যে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের একটা হয়তো আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু সেটাও হয়তো হয়ে ওঠেনি। যে সুতরাং বাংলাদেশের যে এই মাথা উঁচু করা অবস্থান, এটা কিন্তু আসলে একদিনে হয়নি। এখন এটার জন্য কারণটা কি? ভারত একতরফাভাবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন না করে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে একেবারেই অস্বীকার করে, এখানকার মানুষ তো যুগে যুগে স্বাধীন চেতা, হাজার বছরের বাংলাদেশের যদি ইতিহাস দেখেন, বাংলাদেশের মানুষের যদি বিহেভিয়ার দেখেন, এখানকার মানুষ স্বাধীন চেতা। বাংলা কিন্তু অনেক আগে থেকে স্বাধীন একটা স্বতন্ত্র রাষ্ট্র ছিল ভারতীয় উপমহাদেশের মধ্যে। তো সুতরাং এখানকার এই রাজনৈতিক বাস্তবতাটাকে ভারত অস্বীকার করতে চেয়েছে, এখানে তাদের অর্থনৈতিক প্রেশার চাপিয়ে দিতে চেয়েছে, তাদের রাজনৈতিক লিগ্যাসি চাপিয়ে দিতে চেয়েছে, তাদের সাংস্কৃতিক আগ্রাসন, এ সমস্ত কিছু নিয়ে আজকে তাদের যে অবস্থা এবং তাদের যে প্রধান দল এখানে সাপোর্ট করেছে, তাদের যে সরকার ছিল, তারা আজকে কিন্তু স্বৈরশাসক উপাধি পেয়েছে এবং তারা পতিত শাসক হিসেবে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এখন আপনি যেটা অবতারণা করেছেন যে আমাদের অর্থনীতিতে ভারতের যে প্রভাব, এটা অস্বীকার করার উপায় নেই। যেহেতু 47 পূর্ববর্তী সময়ে আমরা একই দেশের অঙ্গীভূত ছিলাম, বাংলা যেহেতু অবিভক্ত ছিল, সুতরাং বিশেষ করে পশ্চিম বাংলার সাথে আমাদের যেটা সেবা বলেন, আমাদের যেটা পণ্য বলেন, এ সমস্ত কিছুর কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারতের একজন প্রকাশক সে যখন বই ছাপায়, সে কিন্তু শুধুমাত্র ভারতের রিডারদের জন্য ছাপায় না। বাংলাদেশে যারা এখানে, আমরা নিজেরাও তো শরৎচন্দ্রের ভক্ত, রবীন্দ্রনাথের বই পড়িতে আমরা বড় হই বা হয়েছি, কাজী নজরুল ইসলামের বই পড়ি, হ্যাঁ, আমরা হয়তো বুদ্ধদেব বসু, তাদের আমরা কিন্তু এখানে পড়াশোনা বই পড়ি, সাহিত্য সংস্কৃতি এগুলো আমরা পড়ি। সুতরাং সেটা যদি সত্যি, সাথে সাথে এখানে আমাদের অনেক কিছু আমদানি করতে হয়। ভারত যেহেতু নিকটবর্তী প্রতিবেশী, সুতরাং এখান থেকে আমদানি করতে আমাদের আমদানি খরচও কম, এবং তাদের সংস্কৃতির সাথে যেহেতু আমাদের মিল আছে। যেমন ধরেন আমি যদি চায়না থেকে পেঁয়াজ আমদানি করি, ওদের পেঁয়াজগুলো একটু মিষ্টি হয়, সুতরাং বাংলাদেশের মানুষ ঘরে ঘরে এই পেঁয়াজটা হয়তো খুব বেশি সমাদরে গৃহীত হবে না। আমরা ভারতের পেঁয়াজ চাই, ভারত থেকে মরিচ, ভারত থেকে অন্যান্য যে খাদ্য সামগ্রী আছে এগুলো হয়তো আমরা চাই। এখন এর অর্থ এই নয় যে বাংলাদেশ ভারতের দাসত্ব স্বীকার করবে। এটা তো আমরা টাকা দিয়ে কিনে নেই, আমরা ডলারে পেমেন্ট করি।
এখানে হচ্ছে তাদের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি যেটা, এটা প্রতি বছর 10 বিলিয়নের কাছাকাছি। ভারতের অনেক মানুষ আছে তারা কিন্তু এখানে হাই অফিসিয়াল হিসেবে চাকরি করে, গার্মেন্টস শিল্পগুলোতে তারা চাকরি করে। আপনি ব্যাংক, বিমা বলেন, ইভেন বাংলাদেশ ব্যাংকের সফটওয়্যার, যে সফটওয়্যার হ্যাক করে 2016 সালে এটা আপনার ডলার মানে কারচুপি হলো, ডলার এখান থেকে চুরি হলো, রিজার্ভ চুরির যে ঘটনা, তাহলে সেখানে সফটওয়্যার ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল কিন্তু ভারতীয় কোম্পানি। এখন আপনি বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলো বলেন, তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলেন, অপরাপর প্রতিষ্ঠানগুলো বলেন, এই সফটওয়্যার মেইনটেন্যান্সগুলো কিন্তু তারা আসলে করে থাকে। এখন আমার কথা হচ্ছে, ভারত আমাদের উপরে ডিপেন্ডেন্ট নাকি আমরা ভারতের উপর ডিপেন্ডেন্ট? এখানে কিন্তু আসলে উভয়ের উপরে ডিপেন্ডেন্ট। আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই যে ভারতের যারা এখানে চাকরি করে তারা এখানে চাকরি করতে পারবে না, তাহলে এটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। কারণ এই শূন্যস্থানগুলো গ্যাপ করতে, মানে পূরণ করতে, দক্ষ জনশক্তি তৈরি করতে আমাদের সময় লাগবে। অনুরূপভাবে আমরা যদি ভারত থেকে বলি যে আমরা পেঁয়াজ কিনবো না, আমরা আদা কিনবো না, আমরা মরিচ কিনবো না, আমরা পোশাক আশাক কিনবো না, তাহলে কিন্তু তাদের আসলে অবিকৃত পণ্য। প্রসঙ্গক্রমে আমরা এখন জানলাম যে বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য নেই যে কি পরিমাণ অর্থ ওনারা আমাদের দেশ থেকে ভারতীয় নাগরিকরা আয় করেন। এইটা ঠিকই বলেছেন। এটা আসলে এই নিকট অতীতে যেটা হয়েছে যে ভারত, আমার কাছে যেটা মনে হয় যে এরকম কিন্তু তাদের রাজনৈতিক নেতৃবর্গের কথায় কিন্তু এটাই প্রকাশিত হতো যে এটা একটা অঙ্গরাজ্য। আমাদের তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আপনার মনে থাকবে যে তিনি ভারতে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, তাকে মুখ্যমন্ত্রী হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল একটা সময়, নিশ্চয়ই আমরা ভুলি নাই। প্লাস হচ্ছে নিকট অতীতে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের যে কথাবার্তা ছিল, এরকমও শুনেছি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, ঘরে বাইরে ঝগড়া হতে পারে, এই ধরনের কথাবার্তা। তো সুতরাং এই যে ভারত আমাদেরকে কি মনে করতো, তার চেয়ে বড় কথা ছিল আমাদের এই অতীত সরকারের যে এক ধরনের দাসত্ব মনোবৃত্তি ছিল, এ কারণে তারা সঠিকভাবে হিসাব নিকাশ পর্যন্ত রাখতে তারা হচ্ছে ব্যর্থ হয়েছে। আমার কাছে মনে হয় এটা খুবই দুঃখজনক ঘটনা যে বাংলাদেশের যে কষ্টার্জিত উপার্জিত অর্থ, যারা হচ্ছে আমাদের এই প্রবাসী শ্রমিক ভাই বোনেরা বিভিন্ন দেশে উপার্জন করে থাকে, তারা নিরলস পরিশ্রম করে যে অর্থ রেমিটেন্স হিসেবে আমাদের দেশে প্রেরণ করে, তার একটা উল্লেখযোগ্য অংশ, সিংহভাগ এই ভারতের জনশক্তি বাংলাদেশে কাজ করার মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যার প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবাদানের মাধ্যমে, এবং হচ্ছে মোবাইল কোম্পানির মাধ্যমে, হ্যাঁ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে, পর্যটনের মাধ্যমে এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এইগুলো সমস্ত ব্যাপারে শুধুমাত্র রাজনৈতিক রূপরেখা সংস্কার করলেই হবে না, ভারতের সাথে অর্থনৈতিক সম্পর্কের গুণগত মান, যেটা হচ্ছে উইন উইন সিচুয়েশন, সেই লক্ষ্যে আমাদেরকে আগাতে হবে। এই জন্য আমাদেরকে বিস্তর স্টাডি করা দরকার এবং এখনই সময়টা শুরু করার জন্য। ধন্যবাদ প্রফেসর কলিমুল্লাহ। আমরা জানি যে সিরিয়া প্রসঙ্গটা যদি বলি, যে গতকাল বা তার আগের দিন থেকে যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, এবং আমরা জানি যে বাশার আল আসাদ উনি রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ওনার পরিবার সহ। সাথে আমরা বিভিন্ন জিনিস বের হয়ে এসছে, যে আমরা যেমন আয়না ঘরের কথা শুনেছি একটা সময়, এখন আমরা শুনছি সিরিয়ার ক্ষেত্রে সেদনায়া কারাগারের কথা, যেখানে অনেক বন্দী হত্যা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের সেখানে নির্যাতন হয়েছে, অনেক বন্দী মুক্তিও পেয়েছে। সাথে সাথে ইরানকেও আমরা দেখছি যে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি উনিও ডাক দিয়েছেন, এবং ইরানের তারা জানাতে চাচ্ছেন যে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত। আমরা জানি যে ইরানের কি সম্পৃক্ততা ছিল এই সিরিয়ান কনফ্লিক্টের ক্ষেত্রে, এবং মোটামুটি কাছাকাছি দেশ। তো এই সার্বিক জায়গাটা নিয়ে, এই যে মধ্যপ্রাচ্যের এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। দেখুন, সিরিয়ার যে ঘটনাটি, এটা একেবারে নতুন নয়, 2 প্রজন্ম ধরে পশ্চিমারি। হিস্টোরিক্যালি স্পিকিং, আপনার গ্র্যান্ড শরীফ অফ মেক্কা, ব্রিটিশ স্টেট উইদিন স্টেট অ্যাক্টর টি লরেন্সের ছায় আপনার মক্কায় 2000 তুর্কি সেনাকে কচুকাটা করেছে। তারপর উত্তরে অগ্রসর হয়ে একেবারে সেই ট্রান্স জর্ডান, তারপর সিরিয়া এবং ইরাক দখল করেছিলেন।
এবং তার 3 পুত্রকে 3 অঞ্চলের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। শাসক, জি। সেই 3 পুত্রের মধ্যে 2 জনের শাসনের অবসান ঘটে মূলত বাথ পার্টির 2 ফ্যাকশনের মাধ্যমে, যে কুদিতা অনুষ্ঠিত হয় তার মধ্য দিয়ে। এবং সিরিয়ার যে বাথ পার্টি, তাদের হাত ধরে পরে ক্ষমতায় আসেন হাফেজ আল আসাদ। তার পুত্র বাশার আল আসাদ তিনি মূলত পলায়ন করে রাশিয়ান ফেডারেশনে হাজির হয়েছেন। মাঝখানে একটা ডিকয় তৈরি করা হয়েছিল যে তার বিমানটি সপরিবারে যেটি তাদের বহন করছিল সেটি বিধ্বস্ত হয়েছে। পরে জানা গেল যে না, তিনি কর্তৃত্ব না দেখে রাশিয়ান ফেডারেশনে সপরিবারে হাজির হয়েছে। এই অঞ্চলটি সিরিয়া মূলত সুন্নি মেজরিটি একটা টেরিটরি, কিন্তু ইট ওয়াজ রুলড বাই আলাউই সেক্টে বিলং করে এরকম একটি শিয়া গোষ্ঠী দ্বারা, যা সঙ্গে সংযুক্ত ছিলেন আসাদ পরিবার। আপনারা জানেন যে আমাদের সুন্নি মুসলিম 4টা স্কুল অফ থট আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এবং একইভাবে শিয়াদের 6টা ফেরকা আছে। তার মধ্যে সবচেয়ে লার্জ ফেরকা হচ্ছে জাফরি ফেরকা, যারা এরা ছোট একটি অনুবর্তীরা, এরা সিরিয়ায় আলাউই ফেরকা। এখন এই মাইনরিটি রুল করতো মেজরিটিকে, এবং এর ফলে দিন দিন হায়াটাস বেড়েছে। আর এখানে আপনার যে রাষ্ট্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে 67-এর যুদ্ধে চিরস্থায়ীভাবে সিরিয়া তার গোলান হাইটস হারিয়ে ফেলে, এবং ইসরায়েল তার কায়দা মতো গোলান হাইটসকে ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরবর্তীতে ঘোষণা করে। আর তার ফলে ভালনারেবিলিটি আরো বেড়ে যায়। আপনার দামাস্ক তার যে ভ্যান্টেজ পয়েন্ট আছে গোলান হাইটস থেকে, সেখান থেকে সরাসরি প্রত্যক্ষ করা সম্ভব। আর আপনার পূর্ববর্তী সময়ে আপনার বেকা ভ্যালিতে স্যাম মিসাইল সংস্থাপন করে সিরিয়ানরা যে ব্যালেন্সটা তৈরি করেছিল ইসরায়েল, সেটি কিন্তু পরবর্তীতে নালিফাইড হয়ে গেছে। এবং এই সুযোগে, অর্থাৎ গতকাল যে রেজিমের অবসান ঘটলো, তার মধ্য দিয়ে ইসরায়েল দীর্ঘদিন পরে তার বাহিনী সহ সিরিয়ায় প্রবেশের সুযোগ লাভ করেছে। এখন ইসরায়েল দীর্ঘদিন ধরে পার্সু করছে যে স্ট্র্যাটেজি, সেটি হচ্ছে লার্জার ইসরায়েল বা লার্জার জায়ান্ট ল্যান্ড বাস্তবায়ন করা। তার অংশ হিসেবে তারা গাজার এই ক্রাইসিসটা তৈরি করেছে, লেবাননের সঙ্গে যুদ্ধ করছে। এখন সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে সিরিয়ায় অনুপ্রবেশ। তাদের যে গ্র্যান্ড স্কিম, সেই অনুসারে আপনার রিভার নাইল থেকে টাইগ্রিস ইউফ্রেটিস পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে তারা জায়ান্ট ল্যান্ড প্রক্রিয়ায় সক্রিয় আছে। জি, এই যে একই সাথে আমরা সাউথ এশিয়াতে যদি বাংলাদেশ কেন্দ্রিক দেখি, যে দীর্ঘ সময়ের একটা রেজিম, এবং যেখানে সিভিল সোসাইটিরা বারবার বলে এসেছিল যে প্লুরালিজমের সম্পূর্ণরূপে অনুপস্থিতি, সিভিল সোসাইটি ওইভাবে ফাংশনাল ছিল না। ঠিক একই অবস্থা আমরা দীর্ঘদিন দেখেছি যে বাশার আল আসাদের যেই সিরিয়া, সেখানে সিভিল সোসাইটিগুলো ঠিক করে কাজ করতে পারছিল না, প্লুরাল স্পেস ছিল না, সেখানে যে পলিটিক্যাল লিবারালাইজেশন, সেই জায়গারও দেখেছি আমরা অনুপস্থিত। এই যে খুব কাছাকাছি সময় আমাদের এখানে 5ই আগস্টের ঘটনা, তার কিছুদিন পরে দেখলাম যে সেই রকম রেজিম কেন্দ্রিক যে একটা খুব শক্তিশালী অবস্থান ছিল, মাত্র 12 দিনের একটা পরিকল্পনায় আমরা দেখলাম যে তারা একদম দেশ ছেড়ে, একই কায়দায় বা কাছাকাছি কায়দায় দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে তাদেরকে অবস্থান নিতে হলো। এখানে আমাদের এই বিশ্ব রাজনীতিতে কি ভিন্ন ধরনের কোনো মেরুকরণ হচ্ছে কিনা, এটা আমেরিকান ইলেকশন বলেন বা ট্রাম্প প্রশাসনের যে জায়গাটা বলেন, সব কিছুকে কেন্দ্র করে?
মানে আরো পেছনে চলে যেতে হবে। দামাস্কাস, ক্যাপিটাল অফ সিরিয়া, এটা ছিল আপনার উমাইয়াদ যে খিলাফত তার সিট অফ গভর্নমেন্ট। এবং একটা সময়ে যখন দামাস্কাস থেকে সিট অফ গভর্নমেন্ট সরে গেল বাগদাদে, তখন থেকে খিলাফত দুই ভাগ হয়ে গেল, কর্দোবা বেসড ওয়েস্টার্ন খিলাফত এবং বাগদাদ বেসড ইস্টার্ন খিলাফত। ফলে সেই সময় দামাস্কাস তার জৌলুস হারানোর করেছে। আর সেই জন্য হাফেজ আল আসাদ যখন দায়িত্ব নিলেন, তিনি তার কন্ট্রোল রুম সেখানে সেই হুমাইয়া সাম্রাজ্যের মানচিত্র এঁকে রেখেছেন এবং চিন্তাটা ছিল এরকম যে একসময় রিগেইন করতে সক্ষম হবে তিনি সেই হারানো হিত গৌরব ইত্যাদি। এখন ফ্যাকশন রিডেন হয়ে গেছে সিরিয়ান সোসাইটি। তুর্কিরা তারাও একটা মেজর প্লেয়ার এই রিজিয়নে, আরেকটি মেজর প্লেয়ার হচ্ছে ইসরায়েল। ফলে মাঝখানে চিরাচাপটা অবস্থা। ব্যাপক বোমাবর্ষণ রীতিমতো, আর মানে এটা মাঝখানে এমন জন্ম দিয়েছিল, সিরিয়ান রিফিউজিরা ফ্লাড করেছে, পশ্চিমকে আশ্রয় পেয়েছে জার্মানিতে। আর খুব মর্মস্পর্শী হিউম্যান ট্র্যাজেডির জন্ম দিয়েছিল। খেয়াল করে দেখেন, একটি মানে শিশু, সে মানে অভিপ্রায় ব্যক্ত করেছিল যে যাবতীয় যা কিছু অনাচার হয়েছে সে তার আল্লাহর কাছে বলে দেবে। মানে কোন পর্যায়ে গিয়ে পড়েছিল এই প্লাইট অফ হিউম্যানিটি। ধন্যবাদ। জি, ব্রিগেডিয়ার ফুয়াদ, এই যে সিরিয়ার মিলিটারি স্ট্র্যাটেজির দিক থেকে যদি আপনি দেখেন, দীর্ঘদিন সেখানে যুদ্ধ চলছে এবং আদৌ কি সেটা কোন দিকে যাবে কিছুই বোঝা যাচ্ছিল না। গ্লোবাল যে বিগ পাওয়ারগুলো তারা বিভিন্নভাবে সেখানে সংশ্লিষ্ট হচ্ছিল এবং মানুষের যে দুর্বিষহ অবস্থা, আমরা বলছিলাম যে সে সেদিনা কারাগারেরও কথা, এমন একটা অবস্থা। এই যে শেষ 12 দিন বা স্ট্র্যাটেজিগত জায়গাগুলোতে কি ধরনের ভুল ছিল বা কেন এই বাশার আল আসাদকে এইভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে? ধন্যবাদ। আপনি যদি বর্তমানে ওয়ার্ল্ড পলিটিক্স খেয়াল করেন, সেখানে দেখবেন যে রাশিয়া ইজ ইনভলভড ইন ইউক্রেন ব্যাটেল, ইউএসএ ওখানে কোনোভাবে জড়িয়ে আছে পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে। তো যার কারণে ইরান ইসরায়েলের সাথে একটা কনফ্লিক্টে ইনডাইরেক্টলি আছে, হিজবুল্লাহকে প্যাট্রোনাইজ করে। তার মধ্যে আবার নিজেদের মধ্যে এক্সচেঞ্জ অফ ফায়ার অথবা ড্রোন, যেটাই আমরা বলি না কেন, সেভাবেই বিভিন্নভাবে এনগেজ হয়ে আছে। এই সুযোগটাই, যেহেতু সিরিয়া সামরিক বাহিনী টোটালি ব্যাকড বাই রাশিয়া এবং ইরান, হিজবুল্লাহ মাধ্যমে, সেই ভ্যাকুয়ামটা যখন সৃষ্টি হয়ে গেল, রাশিয়া ইজ নট টোটালি ইনভলভ ইন সিরিয়াস ম্যাটার, সেই এবং ইরানও হিজবুল্লাহকে প্যাট্রোনাইজ করার দিকে অন্যভাবে ব্যস্ত। সিরিয়ার ব্যাটেল ফিল্ডটা অনেকটাই খালি ছিল। সে ঠিক এই মুহূর্তেই হয়তোবা ইসরায়েলি প্ররোচনা ইনডাইরেক্টলি হতে পারে, অথবা যে বিদ্রোহী গোষ্ঠীগুলো, অনেকগুলো গোষ্ঠী সেখানে কাজ করেছে, বিদ্রোহী গোষ্ঠী, ওরাই এই সুযোগটা নিয়ে সিরিয়াতে এই 12 দিনের মধ্যেই এবং একটার পর একটা করে বড় বড় স্টেটগুলো দখল করে গত 8ই ডিসেম্বর দামেস্কে প্রবেশ করলো এবং জনগণের আগে থেকে তাদের সাপোর্ট ছিল এবং পূর্ণভাবে তারা দামেস্ক দখল করলো। এখানে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদ আসলে পুরো খেলাটার মধ্যে উনি আসলে আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে আস্তে আস্তে তার নিয়ন্ত্রণীয় এলাকার কর্তৃত্ব কমে আসছে। ধীরে ধীরে বিভিন্ন জায়গায় আইএস থেকে শুরু করে আস্তে আস্তে বিভিন্ন গোষ্ঠী এখানে দখল করে ফেলছে। উনি এই জায়গাটায় ব্যালেন্স করতে আর পারছিলেন না। তো উনি আগে থেকেই
বুঝতে পেরেছিলেন যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এবং আমরা খবরের মাধ্যমে জানতে পারি যে দেশ ত্যাগ করার আগে বিভিন্ন গোষ্ঠীর সাথে উনি একটা অনানুষ্ঠানিক আলোচনা করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা বলেই উনি দেশ ত্যাগ করেছেন। তো আলটিমেটলি আসলে যদি আমরা সামরিক বাশার আল আসাদের পক্ষ থেকে আমরা যদি জিনিসটাকে ভাবি, তার আসলে বৈশ্বিক যে সাপোর্ট সে এতদিন পেয়ে আসছিল সেটার অনুপস্থিতি, এবং সেটারই ফায়দা নিয়েছে হয়তো ইসরায়েল আর বাস্তব ক্ষেত্রে জঙ্গি গোষ্ঠী। এর মাধ্যমে আসলে এতদিনের সেই দীর্ঘ ফেসিস্ট রেজিম যেটাকে আমরা বলি ইদানিং, সেটার পতন হলো সিরিয়াতে। তা ইসরায়েলের এই যে আমরা শুনছিলাম যে ইসরায়েল তার টেরিটরির হয়তো এক্সপেনশন করতে পারে, জি, যেটা আমরা দেখেছি যে ইসরায়েলের সৈন্যবাহিনী অনেকটাই এগিয়েছে, জি। তো এই যে তাদের দীর্ঘদিনের যে স্বপ্ন টেরিটোরিয়াল এক্সপ্যানশন, এবং আমরা জানি ফিলিস্তিন কেন্দ্রিক এমনি একটা পর্যদুস্ত অবস্থা যুগের পর যুগ, আশপাশের দেশগুলোর জন্য সেটা কি ধরনের একটা নিরাপত্তা হুমকি হতে পারে এই ইসরায়েলের এই অবস্থান? আমরা যদি পুরো প্রেক্ষাপটটা ভাবি, আপনি খেয়াল করে দেখবেন যে বিদ্রোহী গোষ্ঠীর যে প্রধান আবু মোহাম্মদ আল জোলানি, উনি 5 বছর কারাবরণ করেছেন আল কায়দার সাথে সম্পৃক্ততার কারণে। ইউএসএ তার অর্গানাইজেশনকে টেরোরিস্ট অর্গানাইজেশন অলরেডি ঘোষণা করেছে। দ্যাট মিনস সে সরকার গঠন করার পরেও আমেরিকার কাছ থেকে ওইরকম সাড়া পাবে না। সেই সাড়া না পাওয়ার যে অবস্থাটা সৃষ্টি হলো সিরিয়াতে, দেখা যাবে যে সিরিয়া একটা পর্যায়ে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন এলাকায় ভাগ হয়ে ওদের নিয়ন্ত্রণে হয়তো সিরিয়া অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা হতে পারে একটা। আরেকটা হতে পারে, এখানে দীর্ঘদিন যাবৎ মাইনরিটি হিসেবে শিয়া যেভাবে সুন্নিদেরকে সিরিয়াতে কন্ট্রোল করছিল, এর মাধ্যমে এই বিদ্রোহের মাধ্যমে সুন্নিরা আবার ক্ষমতার কেন্দ্রে আসলো। বাট এর মাধ্যমে ইরানের ক্ষমতা একটু খর্ব হলো, ইরানের কনসুলেটের আক্রমণ হলো, যার মাধ্যমে পুরো বলয়ের মধ্যে সৌদি বেসড যেই সুন্নি গোষ্ঠী এই মধ্যপ্রাচ্যে কাজ করে, ওরা আপাতত শক্তিশালী হলো। এখন এই শক্তিশালী হওয়াটাকে যদি সবাই বসে একসাথে যদি ওটাকে আরও স্ট্রং করে বা ধরে রাখার যদি কোনো পরিকল্পনা না নেয়, এতে যে সিরিয়াতে যে নাজুক পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এটাকে বেস করে হয়তো ইসরায়েল যেই ইউফ্রেটিস থেকে যেই সীমানা তারা নির্ধারণ করেছে তাদের দখল করার জন্য, আমরা আমাদের অজান্তে হয়তো সেদিকেই পা বাড়াতে পারে, এবং ইসরায়েলের কথাবার্তাতেও তাই বোঝা যাচ্ছে। সো ব্যাপারটা আসলেই অনেক ঘোলাটে। পরিস্থিতির সামনে কোন দিকে যাচ্ছে এই কিছুদিন পরেই জিনিসটা আনফোল্ড হবে। অধ্যাপক জাহিদ, এই যে সার্বিক বিশ্ব পরিস্থিতি, আমরা রিজার্ভের ক্রাইসিস, আমাদের যে অর্থনীতিতে প্রভাব, সার্বিক অনেকগুলো বিষয় নিয়েই আলোচনা করছি, কিন্তু প্রাসঙ্গিকভাবে আপনি ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের একজন অধ্যাপক, আপনাকে পেয়ে ওই লোভ আমরা সম্বরণ করতে পারছি না। এই যে আমাদের ব্যাংকিং সেক্টরের দুরবস্থা, আমরা জানি যে সালম কেন্দ্রিক যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো আজকে কোন পর্যায়ে রয়েছে। অন্যান্য ব্যাংকগুলো আমরা দেখেছি যে এটা কী ধরনের একটা হরিলুট হচ্ছে। এই যে অর্থনীতির এই মেরুদণ্ড ভেঙে দেওয়া, সাধারণ মানুষের থেকে বিভিন্ন ধরনের এই তারল্য সংগ্রহ করে তারপর আবার তারল্য সংকটে ফেলে দেওয়া, লোনের ক্ষেত্রে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করা, এবং আমরা তার পরবর্তীতে কি দেখেছি, এই নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পরেও দীর্ঘ সময় তাদেরকে যেই টাকা ছাপিয়ে যে সাহায্যটা 22,500 কোটি টাকা দিলেন, কিন্তু এর পূর্বে ঘটনাগুলো কি হয়েছে, কিভাবে হেনস্থা হয়েছে ব্যাংক কর্মকর্তারা, যারা সরাসরি কিন্তু কোনো কিছুর সাথে যুক্ত ছিলেন না। আমরা দেখেছি কিভাবে ব্যবস্থাপকদের বিভিন্ন ব্রাঞ্চে অপমানিত হতে হয়েছে, এবং মানুষ কি ধরনের একটা প্যানিকড সিচুয়েশনে পড়েছে। সার্বিকভাবে যদি আমাদের একটু বিশ্লেষণটা বলতেন। এখানে আপনার প্রশ্নের মধ্যে দুইটা ইস্যু আসছে। একটা হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতি কোন দিকে যেতে পারে, আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা আপনি জানতে চেয়েছেন যে বাংলাদেশের অর্থনীতি বিশেষত ব্যাংকিং এবং বিমা খাতে
যে বিগত সরকারের সময় যে তসরুপ হয়েছে, পুকুর চুরি হয়েছে, অনেকে এটাকে বলছে সাগর চুরি হয়েছে, তো এর আসলে প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কি? আমি যদি বাংলাদেশের অর্থনীতি, এটা আসলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন কিছু না। বাংলাদেশের অর্থনীতি এটা বেশ কিছু অভিঘাত, এটা আন্তর্জাতিক অর্থনীতিও এটা ফেস করেছে। যেমন পরপর দুইটা অভিঘাত, একটা হলো করোনা, এবং করোনার অভিঘাতটা শেষ হতে না হতেই দেখবেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। পথিমধ্যে যেটা মিডল ইস্টে যে ক্রাইসিসটা, এটা নতুন কিছু না, এটা আগে থেকেও ছিল, এবং এর সাথেও কিন্তু বাংলাদেশের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। কারণ হচ্ছে সেখান থেকে আমরা রেমিটেন্স পাই, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, সেটা হচ্ছে যে আমাদের যে ফুয়েল বা তেল আমদানি করতে হয়, এটারও প্রধানতম খাত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশসমূহ, বিশেষত সৌদি আরব। তো বাংলাদেশের অর্থনীতি বিগত এই 1.5 যুগে, মানে 16-17 বছর বিশেষভাবে বলতে গেলে, এখানে হরিলুট হয়েছে। বাংলাদেশের অর্থনীতি শুধুমাত্র, মানে যদি ব্যাংকিং বলি তাহলে ভুল হবে, কম করে বলা হবে, অর্থনীতির 3টা চালিকা শক্তি। একটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে পুঁজিবাজার, তৃতীয়ত হচ্ছে বিমা খাত। এখানে 3টা খাতে হরিলুট হয়েছে। আপনি দেখুন যে ব্যাংকিং খাতে যেটা হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশে ব্যাংকিং খাতে সর্বশেষ হিসাব যেটা, এটা প্রায় 3,00,000 কোটি টাকা হচ্ছে নন পারফর্মিং লোন, যেটা আমরা আশঙ্কা প্রকাশ করছি আগামী 3 মাসের ব্যবধানে নতুন যে হিসাবটা আসবে, আমাদের নতুন গভর্নর মহোদয় ইতিমধ্যে বলে দিয়েছেন, এটা বিনিয়োগের প্রায় 25 থেকে 30 ভাগ এটা নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএল এটা হতে যাচ্ছে। তো আপনি চিন্তা করেন যে একটা ব্যাংক তারা 100 টাকা ঋণ দিয়েছে, তার মধ্যে 30 টাকা নাই হয়ে যাচ্ছে, তাহলে বাকি 70 টাকা দিয়ে আপনি 30, মানে যে 100 টাকা আপনার কাছে জমা রেখেছে, তাকে তো 70 টাকা দিলে সে তো নেবে না। আর এটা তো তার রেখেছে নিরাপত্তার জন্য, ঝুঁকি কমানোর জন্য। এবং ব্যাংকিং খাতে যারা হচ্ছে এখানে বিনিয়োগ করেন, বিশেষ করে আমানত রাখেন, এখান থেকে কিন্তু আমানতের উপরে সুদের হার খুবই কম। হ্যাঁ, সুতরাং মূলত নিরাপত্তার স্বার্থেই, নিরাপত্তার জন্য হচ্ছে মানুষ এখানে তাদের সঞ্চিত অর্থ এখানে গচ্ছিত রাখেন। এখন এই আমানতটা আমরা রাখতে পারি নাই। আমাদের ব্যাংকিং খাতে যারা জড়িত ছিলেন, সেখানে ব্যবস্থাপক বলেন, মালিক পক্ষ বলেন, নিয়ন্ত্রক সংস্থাসমূহ বলেন, এই 3 পক্ষের সম্মিলিত রূপরেখায় মূলত হচ্ছে ব্যাংকিং খাতে এটা একেবারে হরিলুট হয়েছে। এখানে ব্যাংক ব্যবস্থাপকদের যদি আপনি দোষ দেন যে আপনি জেনে শুনে কেন আপনি এরকম সাবস্ট্যান্ডার্ড লেন্ডিং করেছেন, বিনিয়োগ করেছেন, তাহলে ভুল হবে। কারণ এখানে মালিক পক্ষ বলবে যে আমি, মালিক পক্ষ মানে ম্যানেজাররা বলবে যে মালিক আমাকে বলেছে তুমি ওকে লোন দাও, অথবা মালিক পক্ষ নামে বেনামে হচ্ছে তারা কি এখান থেকে ঋণ নিয়েছে। এখন মালিক পক্ষ যদি বলে যে না, এটা তো আমাদের দোষ না, এখানে যারা নিয়ন্ত্রক সংস্থা ছিল, এখানে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে নিয়ন্ত্রণকারী সংস্থা, বাংলাদেশে এফআইডি আছে, তো সুতরাং মন্ত্রণালয়ের আলাদা ডিভিশন আছে, ব্যাংকিং ডিভিশন, সেই ডিভিশন তারাও এখানে কিন্তু দেখভাল করে থাকে। টাইম টু টাইম তারা হচ্ছে নীতি প্রণয়ন করে, আইন কানুন সংশোধন করে, এবং এই সংশোধিত নিয়ম কানুন সবকিছু মিলিয়েই কিন্তু যেটা হয়েছে, বাংলাদেশে নিয়ন্ত্রণকারী সংস্থা, মালিক পক্ষ এবং হচ্ছে ম্যানেজমেন্ট, এরা সবাই মিলে হচ্ছে জনগণের সাথে আমানতের খেয়ানতি করেছে, এবং এই দায় এটা একটা জাতীয় দায়ে রূপান্তরিত হয়েছে। যেটা আপনি ইতিমধ্যে বললেন যে 22,500 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক এটা ছাপিয়ে দিয়েছে, এটা কিন্তু নতুন না। 5 আগস্টের পূর্বে প্রায় হচ্ছে 70 না 73,000 কোটি টাকা এটা ছাপিয়ে এই যে তথাকথিত একটি গ্রুপ তাদের যে ব্যাংকগুলো আছে সেখানে তারল্য সহায়তা, এই যে মুদ্রাস্ফীতি, যে এইভাবে যে বাজারে হট করে চাপিয়ে দেয় মুদ্রাস্ফীতির যে ধরন, এবং যেটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, বিশেষ করে চাকরিজীবী যারা, আমরা তো এটার ধকল সামলাতে খুব, এখানে আপনাকে একটু ছোট্টভাবে আশ্বস্ত করতে চাই যে এই টাকাটা আসলে সরাসরি মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতিতে আসলে কতটুকু মানে কন্ট্রিবিউট করবে, এটা এখনো সন্দিহান। কারণটা হচ্ছে এই টাকাটা দেওয়া হচ্ছে ঘাটতি পূরণের জন্য, আচ্ছা, এখানে অতিরিক্ত না। কিন্তু আরেকটা যেটা বাংলাদেশ ব্যাংকের স্ট্র্যাটেজি, সেখানে হচ্ছে যে তারা নতুন বন্ড ইস্যু করেছে, আপনি নিশ্চয়ই জানেন, 3 মাস মেয়াদি এবং 6 মাস মেয়াদি নতুন করে বন্ড ইস্যু করেছে। এই বন্ডগুলো মূলত হচ্ছে যে সমস্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যারা তারল্যে উদ্বৃত্ত অবস্থানে আছে, তাদেরকে বাংলাদেশ ব্যাংক বলছে তোমরা
এই লুক্রেটিভ বন্ডগুলো তোমরা কেনো। ইনফ্লেশন মানে হচ্ছে তারা হচ্ছে সেল করছে বন্ড এবং এখান থেকে তারা অর্থ উঠিয়ে নিচ্ছে। আবার সাথে সাথে হচ্ছে বলে তারা নতুন যে টাকা ছাপানো টাকা এটা হচ্ছে দুর্বল কিছু ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে দিচ্ছে। এই তারল্য সহায়তা যাদেরকে দিচ্ছে তারা কিন্তু আমানতকারীদেরকে এই টাকাটা দিতে পারবে। এই বাণিজ্যিক ব্যাংক সমূহ যারা বাংলাদেশ ব্যাংকের এই 22,500 কোটি টাকা নিচ্ছে তারা কিন্তু এখান থেকে ঋণ জেনারেট করতে পারবে না। তো সুতরাং মূল্যস্ফীতি ঘটানোর জন্য এখানে 4টা প্লেয়ারের ভূমিকা থাকে। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় অথরিটি, কমার্শিয়াল ব্যাংক আছে, ডিপোজিটর আছে এবং যারা হচ্ছে ঋণ গ্রহণকারী বা বিজনেস সোসাইটি আছে। তো এখানে বিজনেস সোসাইটি কিন্তু মিসিং, তারা এখান থেকে পার্টিসিপেট করতে পারে, 1 টাকাও ঋণ নিতে পারবে না। আর যারা ডিপোজিটর আছে তারাও যেহেতু দেখুন যখন হচ্ছে মানে তাদের যেহেতু একটা শঙ্কায় ছিল, আস্থাহীনতায় ছিল যে আমার ডিপোজিট মনে হয় এটা আর দিতে পারবে না ব্যাংক সমূহ, এখন যেহেতু ব্যাংকগুলো টাকা পেয়েছে সুতরাং তারা কিন্তু খুব বেশি টাকা এখান থেকে উঠাতে আসবে না। এছাড়াও তো আমরা অর্থনীতি একটা স্থবিরতা দেখছি যে কেউ তো বিনিয়োগে খুব বেশি আগ্রহী হচ্ছে না। বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় ধরনের যেমন লোনের ক্ষেত্রে তো একটা সমস্যা রয়েছে। এছাড়াও যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, বিনিয়োগকারীরা তো খুব অবজার্ভ করছে যে পলিটিক্যাল সিচুয়েশনটা আমার কতটা বিনিয়োগ সহায়ক। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে বাজারে বিনিয়োগ খুব বড় ধরনের আসছে এবং এটার সাথেই কিন্তু আনএমপ্লয়মেন্ট এবং আমাদের মানুষের জীবনযাত্রা একটা ধন্যবাদ জানাতে চাই যে খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করলেন। সেটা হচ্ছে যে দেখুন বিজনেসের সহায়ক হচ্ছে যেটা শক্তি সেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ, বিজনেসের সহায়ক শক্তি সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, বিজনেসের সহায়ক মূল শক্তি সেটা হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস। তো বাংলাদেশে এই মুহূর্তে কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে কস্ট অফ বরোয়িং বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে এই সুদের হার যেটা লেন্ডিং রেট এটা কিন্তু বেড়েই গেছে। এটা 6-9 একটা অবস্থান ছিল, যেটা কিন্তু পরবর্তীতে এটা যেহেতু স্মার্ট সিস্টেম ছিল সেটাও তুলে এখন ফ্লোটিং সিস্টেমে করা হয়েছে। সুতরাং বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দ্বিধায় তারা হচ্ছে 16-17-15% রেটে কিন্তু বিনিয়োগ করছে, অফার করছে। এখন আপনি আমাকে বলুন যে 15-16% রেটে আমি বড় করে কোন জায়গায় বিনিয়োগ করলে আমার 15% কস্ট আমি রিকভার করতে পারবো, আমারও কিছু হচ্ছে মুনাফা হবে এবং হচ্ছে আমার যারা শ্রমিক কর্মকর্তা কর্মচারী তাদের বেতন আমি দিতে পারবো। তো সুতরাং যেহেতু কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে গেছে, পলিটিক্যাল সিচুয়েশন যেটা টার্মোয়েল, দেখুন এখানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা হচ্ছে মানে অরাজনৈতিক সরকার, হ্যাঁ তাদের মধ্যে রাজনীতি আছে বাট অরাজনৈতিক সরকার, তারা কোনো দলীয় প্রতিনিধিত্ব করছেন না। সুতরাং ব্যবসায়িকদের মধ্যে কিন্তু আসলে তারা, আমি বলতে পারবো না যে আপনিও নিশ্চয়ই বলতে পারবেন না যে ব্যবসায়ীদের মধ্যে কয়জন আসলে অরাজনৈতিক আছে। হয় তারা হচ্ছে যে কোনো একটা গ্রুপে তারা হয়তো বিলং করে, যে কোনো মতাদর্শে তারা হচ্ছে বিলং করে। সুতরাং তারা হয়তো দেখছে যে আমরা একটু ধীরে চলো নীতিতে যাই, যদি ভবিষ্যতে রাজনৈতিক সরকার আসে তাহলে অন্য ধরনের একটা ফ্লেভার কাজ করবে, একটা বিজনেস টার্মোয়েল সিচুয়েশন মানুষের মধ্যে আস্থা স্ট্যাবিলিটি আসবে, ইলেকশনের পরে হয়তো তারা টাকা পয়সা বের করতে চায় এবং ব্যবসা করতে চায়। ধন্যবাদ প্রফেসর কলিমুল্লাহ। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমরা 2 মিনিটে আপনার কাছে যে এই বিষয়টা জানতে চাচ্ছি যে লন্ডনে আজকে আমরা দেখলাম যে গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভার্চুয়াল সমাবেশে বক্তব্য দিয়েছেন এবং সেখানে আমরা যাদেরকে এতদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক মন্ত্রী, এমপি, মন্ত্রিপরিষদ সচিব অনেকেই দেখা গেছে। আপনি যদি 2 মিনিটে কিছু এই বিষয়ে আলোচনা করতেন। দেখুন, এখানে আব্দুর রহমান সাবেক মন্ত্রী, তাকে এবং আরো কজন মেম্বার, সাবেক পার্লামেন্ট মেম্বার, এমন ব্যক্তিবর্গকে দেখা গেছে। আর শেখ হাসিনা দীর্ঘদিন পর অর্থাৎ 5 অগস্টের পরে জনসমক্ষে ভার্চুয়ালি তার প্রেজেন্সটা ফেল্ট করালেন। মানে এর আগে আমরা বেশ কিছু ফোন আলাপের প্রসঙ্গ শুনেছি, কিন্তু সেগুলো কতটা বাস্তব আর কতটা ফিকশনাল এটা নিয়ে একটা দোলাচল ছিল। কিন্তু অবশেষে 8 তারিখে সেটার অবসান ঘটল। ইন এ ওয়ে যেটা বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে তিনি মরে যাননি, এখনো জীবিত আছেন। তবে আপনার তার নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করবার ক্ষেত্রে
গতকালের এই ভার্চুয়াল প্রেজেন্সটা ডেফিনেটলি একটা ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই সাথে অন দ্য গ্রাউন্ড বাংলাদেশে তার বিচারের দাবিটি আবারও প্রবল থেকে প্রবলতর হবে। যে অ্যাট্রোসিটি এবং যেই গণহত্যা তার পৌরোহিত্যে ঘটেছে সেটি আপনার দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যটি সম্পন্ন করার তাগিদ নতুন করে আবার বিশেষ করে অনুভূত হবে। মানে ভারতেরও কি এটা একটু কিছুটা দ্বিমুখী নীতি মনে হচ্ছে না, যে একই সাথে তারা সম্পর্ক উন্নয়নের জন্য কথা বলছে এবং বাংলাদেশের সরকারেরও যে দাবিটা পূর্বে ছিল যে ওনাকে যে অ্যাক্সেসটা তারা এনশিওর করছেন, তো কিছুটা কি দ্বিচারিতা রয়েছে বলে মনে হচ্ছে? দেখুন, ভারতের পররাষ্ট্র নীতির কর্নারস্টোন হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। আপনার যে ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে 3 নামে পরিচিত ছিলেন, চাণক্য, কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত, তার নির্দেশিত পথ তো এরকমই। সুতরাং আপনার মিষ্টি কথায় ভুলে গেলে ভীষণ রকমের বোকামিই হবে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ব্রিগেডিয়ার ফুয়াদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি আমাদের শেষ 30 সেকেন্ড বা 1 মিনিট আসার কিছু শোনাতেন। সংক্ষেপে বলতে গেলে সার্বিকভাবে বর্তমান সময়টি হচ্ছে আমাদের দেশকে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলার একটা সময়। আমি ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগে যখন দেখি বিভিন্ন ফ্যাকশন থেকে ছোটোখাটো দাবি দেওয়া, বিভিন্ন জিনিস এনে এই সরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে ব্যস্ত করে ফেলার একটা চেষ্টা হয়েছে, যে কোনো দাবি দেওয়া করলেই এখানে এটা মেনে নেওয়ার একটা কালচারের মতো করে ফেলা হচ্ছে। এই ধরনের যে এই সরকারকে ডিস্টার্ব না করে আমরা যদি সবাই এই সরকারকে একটু সহযোগিতা করে একটু সময় দিয়ে একটা সুন্দর ট্রানজিশনের আমরা জাতিকে উপহার দিতে পারি, এর মধ্যে সংস্কারগুলো করে এই সময়টাকে আমরা যেন হেলায় হারিয়ে না ফেলি এবং এই সময়টাকে সর্বোত্তভাবে যাদের ন্যূনতম দেশপ্রেম আছে তারা যেন এই সময়টাকে সবচেয়ে বেশি করে ব্যবহার করে এবং তাদের মেধাকে কাজে লাগিয়ে যারা স্টেক হোল্ডার আছেন সবাই যেন সহযোগিতা করে এই সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই আমার কামনা এবং আশা। ধন্যবাদ। সামনের দিনগুলো প্রফেসর জাহিদ, এই যে আমরা শেষ 4 মাস খুব কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, অর্থনীতির অবস্থা যে এখন খারাপ তা না, এটা বিগত সরকারের সময় থেকেই শুরু হয়েছিল। বিনিয়োগ অনেক দিন ধরেই বন্ধ, শুধুমাত্র নিয়ম রক্ষার বেতন ভাতাদির কার্যক্রমে চলছে। আশার কথা যদি শোনাতেন খুব সংক্ষেপে 1 মিনিট। ধন্যবাদ আপনাকে। যেটা বলতে হয় যে আসলে ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং এটা একটা সুবর্ণ সময়। জাতি ঐক্যবদ্ধ, জাতির যারা মেরুদণ্ড, বিশেষ করে যারা হচ্ছে ইয়াং জেনারেশন জেড বলছে, জেনারেশন জি, তারা কিন্তু এই মুহূর্তে আমাদেরকে লিড করছেন। তাদের যে চিন্তাভাবনা, মেধা, এ সমস্ত কিছু অত্যাধুনিক। তারা হচ্ছে সার্বিক বিষয়গুলো নিয়ে তারা ওয়াকিবহাল এবং তাদের নেতৃত্ব যেটা এই মুহূর্তে যেটা চলছে সংস্কার কার্যক্রম এটা চলমান থাকতে হবে এবং এখানে মূলত হচ্ছে জনগণের ক্ষমতা নিশ্চিত করতে হবে। সিস্টেমটাকে সেভাবে আমরা ডেভেলপ করে আসুন যাতে করে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের ইচ্ছায় কোনো অর্থনীতি ধ্বংস না হয়, রাজনীতি ধ্বংস না হয়, সমাজ সংস্কৃতি অথবা এই যে দেশ বিক্রির কথা, মাথানত করা, সার্বভৌমত্বহীনতা, এই ঝুঁকিগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি। আমাদের সেই লক্ষ্যে আগানো উচিত এবং আমার কাছে মনে হয় এখনই সময় এই জায়গাটাতে হিট করার জন্য। জি, শুধু দর্শক মণ্ডলী, আমরা আলোচকদের আলোচনাগুলো শুনলাম। ওনারা বারবার উল্লেখ করেছেন যে বিশ্ব রাজনীতির এই যে পরিস্থিতি, তার বাইরে অবশ্যই আমরা তার বাইরে নই এবং পৃথিবীর চারপাশে যা ঘটছে কোনো না কোনোভাবে এগুলোর সাথে আমরাও জড়িয়ে পড়বো বা সম্পৃক্ত বা আমাদের উপর একটা প্রভাব রয়েছে। বাংলাদেশের এখন যে অবস্থা, তারপরে আমাদের আলোচকরা সবাই আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা যদি জনমুখী এবং জনগণকে সাথে নিয়ে কাজ করতে পারি, অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে দিই এবং যত দ্রুত নির্বাচনমুখী হতে পারি, তাহলেই হয়তো দেশের যে বিষয়গুলো বা সমস্যাগুলো রয়েছে তার সমাধান করা সম্ভব। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।